সদ্য এক বিবাহিত দম্পতি হানিমুনে যাওয়ার পর থেকে তাদের কোনো আতাপাতা নেই। তদন্তের শুরুটা হয় 8-10টা মিসিং কেসের মতোই। তবে কেসের যে ইনভেস্টিগেশন অফিসার, তার বারবার মনে হয় যেন এই সামান্য দেখতে মিসিংয়ের পেছনে লুকিয়ে আছে অনেক বড়সড় কোনো একটা রহস্য। আর এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যত সে কেসটার গভীরে যায়, ততই বেরিয়ে আসতে শুরু করে এমন এমন সত্যতা যা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ। আজ আপনাদের জন্য 2025-এ মুক্তি পাওয়া কন্নড় মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি সাদ্দু ভিচারানে নাড়িয়ে টিড়ে এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তার আগে আরও একটা কথা, আমাদের কিটরুম বিডিতে কিন্তু আমরা দিচ্ছি কোয়ালিটিফুল সব জার্সি। আরে ভাই, এত বছর পরপর মাত্র একবার বিশ্বকাপ আসে, তো জিনিস নিবেন একটু ভালো দেখে নিন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার উপর আস্থা রেখে আপনি আপনার পছন্দের দেশের জার্সিটা আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা খুবই যত্ন সহকারে আপনার অবধি পৌঁছে দিব। ব্যাস, এর জন্য বেশি কিছু করতে হবে না। পিন কমেন্টে আমাদের কিটরুম বিডি লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে মেসেজ করে অর্ডার কনফার্ম করলেই হয়। মুভির শুরুটা হয় একটা আন্দোলনের মধ্য দিয়ে। এই কিছুদিন আগেই এই গ্রামের একটা বিবাহিত কাপল হুট করে কোথাও মিসিং হয়ে গেছে। দুজনের জাত ছিল আলাদা আলাদা। জানি অবশ্য আগে অনেক সমস্যা হয়েছিল, তাই এখন তাদের এইভাবে মিসিং হয়ে যাওয়াটা সবার মনে অনেক রকমের প্রশ্নের জন্ম দিচ্ছিল। লোকজন আন্দোলনে নেমেছে তাদের ন্যায় বিচারের জন্য। ছেলের বাবা মিডিয়ার সামনে এসে পুলিশদের রিকোয়েস্ট করছিল যে যেভাবে হোক আমার ছেলে এবং আমার বৌমাকে খুঁজে এনে দাও। তো চলুন, কোন কাপলটা মিসিং হয়েছে তাদের ব্যাপারে একটু জেনে আসা যাক। ছেলের নাম হচ্ছে চান্দু, আর তার বউ অর্থাৎ মেয়েটির নাম হচ্ছে জননী। জননী একজন পুলিশ কনস্টেবল। প্রতিটা টিভি নিউজ চ্যানেলে এই খবরেরই ব্রেকিং নিউজ চলছে, যার কারণে অবশ্য পুলিশের উপর অনেকটা প্রেশার পড়ছিল। এক পর্যায়ে কমিশনার ওই পুলিশ স্টেশনের ইন্সপেক্টরকে ডেকে পাঠায়, যেখানে কনস্টেবল জননী কাজ করত। এই ইন্সপেক্টরের নাম হচ্ছে আশুক। সিনিয়র অফিসার আশুককে বলে, কেসটার ব্যাপারে এখন পর্যন্ত তোমরা কি কি ডিটেলস হাসিল করতে পেরেছ আমাকে জানাও। আশুক বলে, স্যার আমরা তদন্ত করছি, এখনও তেমন কিছু তো পাইনি, কিন্তু খুব জলদি কিছু না কিছু একটা খুঁজে বের করে ফেলবো। কিন্তু সিনিয়র অফিসার বলে, না না, এমনটা চলবে না। আমি কেসটা আমার হুনহার একজন অফিসারের কাছে ট্রান্সফার করে দিচ্ছি, বাকিটা সেই দেখে নিবে। তোমরা জাস্ট তার সাথে থেকে তাকে সাহায্য করিও। এটা বলতে সিন শিফট হয়ে যায় আমাদের মুভির হিরো ইন্সপেক্টর পৃথ্বীরাজের উপর, যে কিনা হচ্ছে একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। বর্তমানে দেখা যাচ্ছে পৃথ্বীরাজ দুজন ক্রিমিনালকে এই জায়গায় নিয়ে এসে তাদের এনকাউন্টার করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য অপরাধীগুলো কান্না করতে করতে তাকে রিকোয়েস্ট করছিল যে স্যার আমাদের ছেড়ে দিন, আমরা জীবনও কোনো অপরাধ করবো তো দূরে থাক, কারোর দিকে তাকাবই না। পৃথ্বীরাজ বলে, ঠিক আছে, তোমাদের একটা সুযোগ দিচ্ছি, যাও, যত জোরে দৌড়ে এখান থেকে পালাতে পারো পালিয়ে যাও। সাথে সাথেই এরাও দৌড়াতে শুরু করে তো ঠিক, কিন্তু তখনই পিছন থেকে পৃথ্বীরাজ গুলি করে দুজনকে জায়গায় শেষ করে দেয়, মানে এনকাউন্টার করে দেয় আর কি। তারপর তাদের লাশের পাশে গিয়ে বলে, এতগুলো মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস, তোদের এখানে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তো এই কেস এইভাবে ক্লোজ করার সাথে সাথেই পৃথ্বীরাজকে তার সিনিয়র অফিসার কল করে তাকে আর্জেন্টলি একটু দেখা করতে বলে। সাথে সাথে পৃথ্বীরাজও সিনিয়র অফিসারের কাছে এসে হাজির। অবশ্য পৃথ্বীরাজ তার ডিউটি নিয়ে অনেক সিরিয়াস থাকলেও তার সিনিয়রদেরকে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ সম্মান করে। এখানে ইন্সপেক্টর আশুককে দেখেও তাকে অনেক সম্মান দিয়ে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কেমন আছেন। আশুকও তার সাথে কথাবার্তা বলে নেয়। তারপর সিনিয়র অফিসার বলে, আমাদের ডিপার্টমেন্টের কনস্টেবল জননী আর তার হাজব্যান্ড চান্দু দুজনে অনেক দিন ধরে মিসিং। মিডিয়ার মধ্যে বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে অলরেডি, অনেকটা প্রেশারও পড়ছে। তাই আমি চাই পৃথিবী, কেসটা তুমি একটু তদন্ত করে দেখো। কথা মতো পৃথ্বীরাজও কেসটা নিয়ে নেয়। তো যে কনস্টেবল জননী মিসিং হয়েছে না, তার নিজের দুলাভাইও একই পুলিশ স্টেশনে একজন সিনিয়র কনস্টেবল ছিল। এই হচ্ছে সে, নাম হচ্ছে সুরেশ। তো পৃথ্বীরাজ এই কেসের তদন্তে একদম গোড়া থেকে এই সুরেশকে দিয়ে কেসটার তদন্ত শুরু করে। বলে, জননী তোমার নিজের শালী ছিল তাই না? তো এই কেসে কি কি হয়েছে আর তুমি তার ব্যাপারে কি কি জানো সব কিছু আমায় খুলে বলো। কথা মতো সুরেশও কিছু ঘটনা বলতে শুরু করে, যার সাথে সাথে সিনও আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এইখানে আমরা জানতে পারি সুরেশের একটা ছোট ভাই আছে, যার নাম ছিল হারিস। এই হারিস ছিল এক নম্বরের নিকাম্মা একটা লোক, কোনো কাজ কাম তো করে না, 24 ঘন্টা বন্ধুদের সাথে আওয়ারাগিরি করে বেড়ায়। তাদের ফ্রেন্ড সার্কেলে বেশ কয়েকজন ছিল, যার মধ্য থেকে একজন ছিল সেই চান্দু, অর্থাৎ বর্তমানে যেই জননী এবং চান্দু মিসিং সেই চান্দু। এদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই চন্দ্র একজনই এমন যে কিনা কাজকামও করে, আবার বন্ধুদের আবদারও পূরণ করে। সবাই এসে তার টাকা দিয়ে পার্টি শার্টি করে, বিল চন্দ্রকে পে করতে হয়। অবশ্য চন্দ্র তাদের অনেকবার বোঝানোর চেষ্টাও করে যে তোমরা এইভাবে আর কদিন পার করবে,
এসব কিছু ছেড়ে সবাই ভালো মতো চললেই তো পারো, কাজকাম করো, নিজের পায়ে দাঁড়াও। এইভাবে চন্দ্র এদের বলে তো ঠিক, কিন্তু এরা চন্দ্র কোনো কথাই শুনে না। উল্টো চন্দ্র এখান থেকে চলে যাওয়ার পর বলে এই চাকরি কি পেয়ে গেল, নিজেকে অনেক মহৎ ভাবছে, আমাদেরকে এখন হুকুম দিচ্ছে। যাই হোক, অন্যদিকে আমরা সুরেশকে দেখতে পাই, যে কিনা তার ওয়াইফ রমাকে বলছিল, আমার ভাইটার জন্য না আমার অনেক চিন্তা। এতবার তাকে বলছি কোনো একটা জব ধরার জন্য, জানি না সে জীবনে কি করবে, আগে গিয়ে সংসারও তো করতে হবে। আমার মনে হয় কি তাকে একটা বিয়ে করিয়ে দিলেই সে সংসার নিয়ে সিরিয়াস হবে। এর জন্য তোমার বোন জননীকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। রমা বলে ওঠে, না না, এ কি বলছো? এর জন্য আমার বোন জীবনও রাজি হবে না। কোথায় হারিস আবার একটা ছেলে, আর কোথায় আমার বোন এত পড়ালেখা করা একটা মেয়ে? সুরেশ বলে, আরে আমি তো এক্ষুনি বিয়ে দিতে বলছি না, আমি তো বলতে চাচ্ছি তোমার ফ্যামিলির সাথে একবার কথা তো বলে দেখো। যদি জননী রাজি হয়ে যায় তাহলে ঘরের প্রপার্টি ঘরে থাকলো, সব সম্পত্তি তো আমরাই পাবো, বাইরের কাউকে আর ভাগ দিতে হচ্ছে না। এইভাবে সুরেশ রমাকে অনেক করে বোঝায়, যার এক পর্যায়ে গিয়ে রমা বলে, ঠিক আছে আমি কথা বলে দেখছি। তো এই ঘটনাগুলো যখনকার না, তখন কিন্তু জননী এখনও কনস্টেবল হয়নি, ওই সময় তার ট্রেনিং চলছিল মাত্র। পরবর্তী দিনই এই বিষয় নিয়েই রমা এবং সুরেশ তাদের বাসায় যায়। রমা তার মা বাবাকে সব কিছু জানায়, বলে যদি জননী রাজি থাকে তাহলে সুরেশের ভাই হারিসের জন্য আমরা তাকে নিয়ে যেতে চাই, এতে তোমরা কি বলো? শুনে তাদের মা বাবাও বলে, যদি এতে জননী রাজি হয় তাহলে আমরাও রাজি আছি। কিন্তু এইখানে গিয়েই আমরা জানতে পারি জননী আসলে অন্য কাউকে ভালোবাসে, যেটা ছিল হারিসদেরই বন্ধু ও চন্দ্রু। সে হারিসের হাব ভাব, তার চলাফেরায় তাকে অনেক ঘৃণা করে। অবশ্য জননী যে চন্দ্রুকে ভালোবাসে ওই কথাটা সে কাউকে বলতে পারছিল না, শুধু বলে, আমার বিয়ের জন্য তোমরাই তো উঠে পড়ে কেন লেগেছ? সুরেশ বলে, আমরা কি এখনই তোমাকে বিয়ে দিয়ে দিতে বলছি? আমরা তো চাইছি জাস্ট একটা কথাবার্তা দিয়ে সম্পর্কটা আরও মজবুত করার জন্য, বাকি সব না হয় পরে দেখা যাবে। এইটা শুনে জননীও মনে মনে ভাবে, আপাতত এই বিষয়ে কোনোরকম কিছু একটা বলে সামাল দিয়ে দেওয়া যাক, পরে গিয়ে যখন তার ট্রেনিং কমপ্লিট হবে তখন সে যে চন্দ্রুকে ভালোবাসে ওই কথাটা বাসায় তখন জানিয়ে দিবে। এইটা ভেবে জননী বিষয়টা সামাল দেওয়ার জন্য আপাতত এদের কথায় কথায় হা মিলিয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফটের কিছুদিন পর দেখা যায় চন্দ্র এবং তার বন্ধুরা সবাই মিলে তারা গেম খেলছিল। ওই মুহূর্তে চন্দ্রুর কাছে জননীর কল আসলে সে কল রিসিভ করে একটু সাইডে চলে যায় তার সাথে কথা বলার জন্য। যা দেখে তার বন্ধুরা বলতে শুরু করে, আরে দেখো দেখো, আমাদের চন্দ্র এখন একদমই পাল্টে গেছে, যখন তখন মোবাইলে কারোর সাথে লাইন মারে, আমাদের ভালো মতো পাত্তাই দেয় না। এইদিকে জননী চন্দ্রুকে কল করে বলছিল, দেখো চন্দ্রু, আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমাদের কিছু একটা করতে হবে, জলদি এসে আমার সাথে একটু দেখা করো। এরা এইসব নিয়ে বলছে কি, অন্যদিকে সুরেশ তার ভাই হারিসকে জননীর ফটো দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে যে জননীর সাথে তোমার বিয়ে ঠিক করছি, তুমি রাজি আছো তো? এখন এই বেটা তো আগে থেকে নিকাম্মা একটা ছেলে, জননী এত সুন্দর একটা মেয়ে, তার সাথে বিয়ে মানে তার জন্য তো অনেক বড় কিছু। জননীকে বিয়ে করার জন্য বেটা এক পায়ে খাড়া, মানে কিছুটা লাঙ্গুরের হাতে আঙ্গুর এসে পড়ার মতো অবস্থা আর কি। যাই হোক, ওইদিকে চন্দ্র গিয়ে জননীর সাথে দেখা করে। জননী তাকে সবকিছু খুলে বলে, সাথে বলে, এইবার আমাদের সম্পর্কের ব্যাপারে আমাদের ফ্যামিলিতে জানিয়ে দেওয়া উচিত, আর দেরি হলে অনেক সমস্যায় পড়ে যাব। তবে এইখানে আসল সমস্যা ছিল কাস্ট প্রবলেম, অর্থাৎ উঁচু নিচু জাত। সমাজে চন্দ্ররা ছিল একটু নিচু জাতের, তাই তাদের এই সম্পর্কে পরিবার মেনে নিবে কিনা ওটা সন্দেহ, কারণ জননীর পরিবার আগে থেকে ছিল এমনই, জাত পাত এগুলা তারা অনেক বেশি মানত। নিচু জাতের কারোর সাথে কথা বলবে তো দূরে থাক, কারণ নামও যেন তারা শুনতে পারতো না। তাই এখন জননীর এইটাই ভয়, চন্দ্রকে এইগুলো সবকিছু খুলে বলে। আর সবকিছুর দিকে তাকিয়ে জননীর মাথায় একটা প্ল্যান আসে, যেটা হচ্ছে তারা আপাতত বিয়ে করে নিবে, তারপর যখন সময় আসবে তারা সোজা তাদের পরিবারকে বলে দিবে যে তারা অলরেডি বিবাহিত, তখন আর কেউ কিছু করতে পারবে না। বলতেই দেরি, দুজন পাশে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। এর কয়েকদিন পর থেকে জননীর পুলিশ ট্রেনিংটা শুরু হয়। 6 মাস লাগাতার ট্রেনিংয়ের পর জননীর পোস্টিংও হয়ে যায়। এখন জননীর দুলাভাই সুরেশ যেহেতু আগে থেকে একজন সিনিয়র কনস্টেবল ছিল, তো সে তার সুপিরিয়রের সাথে কথা বলে জননীর পোস্টিং ওইখানে করিয়ে দেয় যেখানে তাদের পুলিশ স্টেশন ছিল। এখন যেহেতু আগে থেকে কথাটা এমন ছিল, যদি জননীর পোস্টিং হয়ে যায় তাহলে সুরেশের ভাই হারিসের সাথে তার বিয়েটা করিয়ে দিবে, তাই এখন ওই কথা মতোই সুরেশ তার ভাই হারিস এবং তার বউকে নিয়ে বিয়ের সব জিনিসপত্র নিয়ে জননীদের বাসায় গিয়ে হাজির। তখন জননী এখানে বলে ওঠে যে সে এ বিয়ে করতে পারবে না। সবাই জননীকে বোঝাতে লেগে যায় যে দেখো বেটা, হারিস আর আগের মতো নেই, সে এখন পুরোপুরি শুধরে গেছে, সে এখন ভালো মতো জবও করছে। জননী সোজাসুজি বলে দেয়, এই বিষয় না, আসলে আমি অন্য আরেকজনকে ভালোবাসি,
আর আমরা একজন আরেকজনকে বিয়েও করে নিয়েছি। এখন এইসব জানতে পেরে সবারই তো একদম হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। তারা এটা আন্দাজও করতে পারেনি যে জননী যা আগের থেকেই এমনটা করে রেখেছে। জননীর পরিবার এখানে এই বিষয়টাও জেনে যায়। যার সাথে জননী বিয়ে করেছে চন্দ্রু, তারা আসলে নিচু জাতের। সব কিছু জানার পর জননীর বাবা বলে, ঠিক আছে, ছেলেটাকে তুমি আমাদের বাসায় নিয়ে আসো। জননী বলে, না না, তোমাদের কারো ওপর আমার বিশ্বাস নেই, যদি তোমরা তার কিছু করে দাও। তার বাবা বলে, এ কি বেটি, আমাদের উপর এইটুক ভরসাও নেই? আচ্ছা, কমসে কম কাকে বিয়ে করেছ তার ফটোটা হলেও তো দেখাও। তো জননী এখানে চন্দ্রুর ফটো দেখাতেই সবাই তাকে চিনে যায়, বিশেষ করে হারিস। হারিস তো এই বিষয় জানতে পেরে তার মাথা তো 100-100, যে আমার বন্ধু হয়ে এতদিন আমাদের সাথে থেকে তুই এমনটা করলি। হারিসের চন্দ্রুদের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল। জননীর মা বাবাও এতে একদমই রাজি না। এত নিচু জাতের একটা ছেলেকে সে বিয়ে করে নিল। সুরেশ এবং জননীর বোন তো রেগেমেগে এটাও বলে ফেলে যে আজকের পর থেকে আমরা এ বাসায় আর পা রাখবো না। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হলো এখানে। রেগেমেগে এসব বলে তারা তো চলে যায়। এইদিকে ভিতরে জননীর বাবা জননীকে অনেক মারধর করে, মেরে তার অবস্থা খারাপ করে ফেলে। বলছে, তুই আমাদের মান সম্মান ধুলো মিশিয়ে দিয়েছিস। এই নিচু জাতের ছেলেকে তুই বিয়ে করলি তো দাঁড়া, তুই আর কোনোদিন তার সাথে দেখা করতে পারবি না, আমি এই বন্দোবস্ত করছি। এমনটা বলেই তারা জননীকে একটা রুমে বন্দি করে দেয়। সবাই মনে করে কিছুদিন জননীকে ও ছেলেটা থেকে দূরে রাখতে পারলে তাহলে সে এই চন্দ্রুকে ভুলে গিয়ে হারিসকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। কিন্তু তখন যখন এই বিষয়টা ইন্সপেক্টর অশোক জানতে পারে, তখন সে সুরেশকে ডেকে তার উপর রেগে যায়। আসলে ইন্সপেক্টর অশোক লাভ ম্যারেজের পক্ষে ছিল, তারও আসলে এরকম ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল। সে তো এখানে সুরেশকে ধরে বকে দেয় যে কোন জমানায় বসবাস করছো তোমরা, এখনো জাতপাত এগুলো নিয়ে পড়ে আছো? যদি তারা দুজন একজন একজনকে পছন্দ করে, একজন একজনের সাথে থাকতে চায়, তাহলে তাদের আলাদা করার তোমরা কে? এর উপর তো তারা দুজন বিয়ে করে নিয়েছে, তোমাদের উচিত তাদের ফ্যামিলিকে মানিয়ে তাদের আপন করে নেওয়া, তা না করে এখন উল্টো তাদের পিছনে লাগছ। আমি বলে দিচ্ছি, এরপর থেকে যদি তাদের উপর কোনো প্রেশার দিয়েছ না, তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। নাও সোজা তোমার শ্বশুরকে কল লাগাও, আমি কথা বলছি তার সাথে। কথা মতো আশুক কল করে জননীর বাবা, জননী এবং ও চন্দ্রুকে ডেকে থানায় নিয়ে আসে। আশুক মূলত নিজের দায়িত্ব নিয়ে সবার সামনেই জননী এবং চন্দ্রু বিয়ে করাতে যাচ্ছিল। এমনকি করেও সেটাই, সবার সামনে মালা বদল করিয়ে দুজনের বিয়ে করিয়ে দেয়। তারপর সবার উদ্দেশ্যে বলে যে সবাই দেখে নাও, এদের দুজনের এখন কিন্তু লিগ্যালি বিয়ে হয়ে গেছে, যদি তাদেরকে ডিস্টার্ব করেছো না তাহলে দেখবে। জননী, এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য ছুটি নিয়ে নাও, দুজন হাসি খুশিতে কোথাও থেকে গিয়ে ঘুরে আসো, তারপরে সে আরামসে ডিউটি জয়েন করে নিও। কথা মতো চন্দ্র এবং জননীও কিছুদিনের জন্য তারা হানিমুন করতে বেরিয়ে যায়। সিন শিফট হয় এর 2 দিন পর। চন্দ্রু বাবাকে দেখা যায় সোজা পুলিশ স্টেশন আসে, এসে চন্দ্রুদের মিসিং কমপ্লেন দিতে শুরু করে। আজ 2 দিন ধরে নাকি তার ছেলে তার সাথে কোনো যোগাযোগই করেনি, কোনো কল না কোনো মেসেজ। তার নাকি এখানে কোনো গড়বড় মনে হচ্ছিল। কনস্টেবল বলে, সে এবং জননী তো হানিমুনে গেছে তাই না, এই জন্য হয়তো কল করতে একটু লেট হচ্ছে। চন্দ্রুর বাবা বলে, না স্যার, আমার ছেলে এরকম না, সে যাওয়ার পর থেকে আমাকে রেগুলার কল করত, কিন্তু আজ 2 দিন হয়ে যাচ্ছে, না তার কোনো কল পাচ্ছি না কোনো মেসেজ। অবশ্যই এর জন্য আমি এদিক থেকে তাকে কল করার চেষ্টাও করেছি, কিন্তু না, তার মোবাইল সুইচ অফ বলছে। তাই একটু চিন্তা তো হচ্ছে, দয়া করে আপনারা একটু তাদের খোঁজ নিয়ে দেখুন। এই সব কথাগুলো পুলিশের লোকটা তাড়াতাড়ি তার সিনিয়রকে জানাতে যায়। এখন ওখানে পাশেই নিউজ চ্যানেলে একটা লোক বসেছিল, যে কিনা বসে বসে চন্দ্রুর বাবার এই সব কথাগুলো শুনে নেয় আর মনে মনে ভাবে, এই তো ট্রেন্ডিং নিউজ একটা পেয়ে গেছি। কারণ সে আসলে আগে থেকে এটাও জানে যে জননী এবং এই চন্দ্রুর বিয়েটা আসলে ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল, অর্থাৎ তাদের বিয়েতে জাতপাত নিয়ে অনেক গড়বড় হয়েছে, আর এখন তারা মিসিং। তাই এটা তো ব্রেকিং নিউজ হবে। ব্যাস, সাথে সাথে এই পুরো মিডিয়ার মধ্যে এটা ছড়িয়ে দেয়। আর দেখতে দেখতে এই নিউজও একদম সব জায়গায় ছড়িয়ে পড়ে, যেভাবে মূলত জননী এবং চন্দ্রুর এই মিসিং কেসটা শুরু হয়েছিল। তো এইভাবে মূলত এতক্ষণ এই সব কিছু সুরেশ তার সিনিয়র ইন্সপেক্টর পৃথিবীরাজকে সব কিছু বলছিল। সিন প্রেজেন্টে সব কিছু শোনার পর পৃথিবীরাজের এখন সুরেশের উপরে সন্দেহ হতে শুরু করে। কিন্তু সুরেশ বলে, স্যার, আমার রাগ তো হয়েছিল যখন জননী আমার ভাইয়ের সাথে বিয়ে করতে না করে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমি সব কিছু মেনে নিয়েছি। তাই আপনার যদি আমার উপর সন্দেহ হয়ে থাকে তাহলে ভুল হবে। এই বলে সুরেশ সেখান থেকে চলে যায়। যার পরবর্তী সিন থেকে পৃথিবীরাজও তার মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। এইভাবে তদন্তের সময় পৃথিবীরাজ এখানে কিছু কল রেকর্ডিং খুঁজে পায়, যেখানে জননীর বাবা জননীকে বলছিল, তুমি চন্দ্রুকে নিয়ে বাসায় আসো, যা হবে এরপর দেখা যাবে, আমরা সব কিছু মেনে নিব। জননীও বলে, ঠিক আছে বাবা, ব্যাস এইটুকুই। এখান থেকে পৃথিবীরাজ এটা বুঝতে পারে
জননী এবং চন্দ্র ওই দিন জননীদের বাসায় গিয়েছিল। হয়তো সেইখানে তাদের সাথে কিছু একটা হয়েছে, তাই সাথে সাথে পৃথিবীরাজ জননীর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, ওইখানে গিয়ে তদন্ত করবে। আর তার যাওয়ার সময় এখানে সে এক জায়গায় রাস্তার পাশে একটা লোককে দেখতে পায়, যে কিনা মানসিকভাবে কিছুটা পাগল ছিল। রাস্তার পাশ থেকে এদিক সেদিক থেকে ময়লা আবর্জনা কুড়াচ্ছিল। আবার এর একটু সামনে যেতেই পুলিশের গাড়ি আসতে দেখে এই দুই লোক উঠে ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। পুলিশরা তাদের দেখার আগে আগেই তারা লুকিয়ে যায়। এইখানে আমরা জানতে পারি এরা দুজন আসলে ছোটখাটো চোর, তাই জন্যই তারা পুলিশের গাড়ি দেখে লুকিয়ে পড়েছিল। তো এই জায়গায় আশেপাশে মূলত জননীর বাসা ছিল। পৃথিবীরাজরা সেখানে গিয়ে হাজির। এসেই জননীর বাবার থেকে জিজ্ঞাসা করতে শুরু করে যে বলো, জননী এবং চন্দ্র কোথায়? জননীর বাবা বলে, কই, এরা তো এখানে নেই। বেশ কয়েকদিন ধরে তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। দয়া করে স্যার আপনারা তাদের জলদি খুঁজে বের করুন। পৃথিবীরাজ বলে, বাহ বাবা, কি নাটকটাই না করছো। কল রেকর্ড শুনে আমি জানতে পেরেছি তোমরা তাদের বাসায় ডেকেছিলে, তারা এখানে এসেছিল, এরপর থেকে মিসিং। তাই এখন কবুল করে নাও তোমরা তাদের সাথে কি করেছো। এটা শুনে জননীর বাবা কান্না করে করে বলতে শুরু করে, হ্যাঁ আমরা তাদের উপর রেগেছিলাম তো ঠিকই, কিন্তু আমরা এতটাই খারাপ লোক না যে আমি নিজের সন্তানকে নিজের হাতেই গুম করে ফেলবো। আপনার কোনো ভুল হচ্ছে স্যার। এসব নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছিল কি তখনই এখানে পৃথিবীরাজের কাছে একটা কল আসলে সাথে সাথে তারা সবাই মিলে জঙ্গলের ভিতর এই জায়গায় ছুটে আসে। আর এইখানেই চলে আসে মুভির অনেক বড় একটা ঝটকা। জঙ্গলের ভিতর এই জায়গায় চন্দ্র এবং জননীর লাশ পাওয়া যায়। দুদিন আগেই দুজনকে কেউ মার্ডার করে এখানে ফেলে রেখেছে। দুজনের মা বাবাই দুজনের জন্য অজুড়ে কাঁদতে শুরু করে দেয়। কি হয়ে গেল এটা তাদের সন্তানের সাথে। সবাই তো কান্নাকাটি নিয়ে বিজি, কিন্তু এদিকে সুরেশের চেহারার এক্সপ্রেশন দেখে মনে হয় যেন সে কিছু একটা লুকাচ্ছে। তো যেহেতু এখন দুজনের লাশ পাওয়া গেছে, তো এই কেসও এখন মিসিং কেস থেকে রূপ নেয় মার্ডার কেসে। তাই এখন পৃথিবীরাজের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এসবের পিছনে কে আছে। পৃথিবীরাজ এসব নিয়ে ভাবছিল কি একজন কনস্টেবল তাকে চা দিতে আসলে ওই সময় পাশ থেকে সে দুজন লোকের ঝগড়া করার আওয়াজ শুনতে পায়। এইখানে আমরা দেখতে পাই এরা দুজন ও চোরগুলোই ছিল যারা একটু আগে পুলিশের গাড়ি দেখে লুকিয়ে পড়েছিল। এরা মূলত কাল রাতের চুরি করা জিনিস ভাগাভাগির সময় দুজনের মধ্যে জিনিসের 19-20 নিয়ে ঝগড়া লেগে গেছে। পৃথিবীরাজ তাদের দেখে তার কনস্টেবলকে পাঠিয়ে দুজনকে ধরে নিয়ে আসে। এনে তাদের জিজ্ঞাসা করে ও যে জঙ্গলের ভিতরে দুজন লোকের মার্ডার হয়েছে, তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? আমার তো মনে হচ্ছে এই মার্ডার তোমরা দুজনই করেছ, বলো এটা সত্যি কিনা। এরা তো রীতিমতো কান্না করে দেয় যে না না স্যার, আমরা এ ব্যাপারে কিছু জানি না। কনস্টেবল বলে, স্যার এরা ছোটোখাটো চোর, এরকমের মার্ডার করা এদের দ্বারা সম্ভব না। শুনে পৃথিবীরাজ তাদের ছেড়ে দেয়। ওইখানে আবার একটু দূরেই পৃথিবীরাজ ওই পাগল লোকটাকে দেখতে পায়, যে কিনা এদিক সেদিক থেকে ময়লা করাতো। একে একটু করে নোটিস তো করে, কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। যাই হোক, এইভাবে ইনভেস্টিগেশন করতে করতে পৃথিবীরাজরা এটা জানতে পারে চন্দ্র এবং জননী শেষবার একটা কাপড়ের দোকানেও গিয়েছিল। সাথে সাথে পৃথিবীরাজ তার টিম নিয়ে ওইখানে গিয়ে হাজির। এসে দোকান থেকে ওই দিনে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে সেইগুলো দেখতে শুরু করে। আর এইখান থেকে পৃথিবীরাজ এটা জানতে পারে এরা দুজন এখানে এসে কিছু শপিং করে এখান থেকে আবার বেরিয়ে গেছিল। পাশেই বাইকে বসে একটা লোক বারবার তাদের উপর নজর রাখছিল। কনস্টেবল একজন বলে ওঠে, স্যার এটা তো আমাদের সিনিয়র কনস্টেবল সুরেশের ভাই হারিশ। আমার একটা বিষয় মনে পড়ছে, একদিন জননী আমাদের বলেছিল সে চন্দ্রুর সাথে বিয়ে করে নেওয়ায় হারিশ নাকি অনেকটাই রেগে আছে। একদিন তো চন্দ্রুর সাথে সে মারামারি করতে শুরু করে দেয়। দুজনেই একজন আরেকজনকে মেরে অবস্থা খারাপ করে ফেলে। অবশ্য হারিশ একটু বেশি মার খায়, জানিয়ে পরবর্তীতে তার বন্ধুরা তার অনেক মজা নেয়। যেগুলো শুনে হারিশের মাথা তো আরও গরম হয়ে যায়। কাছের একটা বোতল তার বন্ধু একটা মাথায় মেরে দেয়। এই ঘটনার পর তার ভাই সুরেশ গিয়ে হারিশকে 2-4টা থাপ্পড় লাগিয়ে দিয়ে তাকে ওখান থেকে বাসায় নিয়ে গেছিল। তো এইসব জানতে পেরে পৃথিবীরাজ এখন এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে শুরু করে কোনো এই হারিশি প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্র এবং জননীর মার্ডার করে দেয়নি তো। ব্যাস, সাথে সাথে তারা হারিশের পিছনে লেগে পড়ে। হারিশ অনেক বাঁচার চেষ্টা তো করে, কিন্তু শেষমেশ পৃথিবীরাজের হাতে তাকে ধরা পড়তেই হয়। ধরে নিয়ে গিয়ে বেড়াকে আচ্ছা মতো মারধর করে জিজ্ঞাসা করে যে বল তুই এদের মার্ডারটা করেছিস তাই না? হারিশ বলে, না না স্যার, আমি এরকম কিছু করিনি। পৃথিবীরাজ বলে, তুই যদি এমনটা করে না থাকিস তাহলে তুই 24 ঘন্টা তাদের ফলো কেন করছিলি? তো হারিশ বলতে শুরু করে, স্যার আমি ওই দিন রেগে মেগে চন্দ্রুর সাথে দেখা করতে গেছিলাম। তাকে একটু বকা দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে তুই আমাকে ধোকা দিলি। জননীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তুই তলে তলে তার সাথে প্রেম করে তাকে বিয়ে করেছিস। এগুলো শুনে চন্দ্র তখন তাকে বলে, দেখো আমি এবং জননী অনেক বছর ধরেই একজন একজনকে ভালোবাসি, বিষয়টা তোমরা মেনে নাও।
আর অন্য মেয়ে তুমি পেয়ে যাবে। কিন্তু হারিস এখানে চন্দ্রুর কোনো কথা শুনে না। দুজনের মধ্যে তুইতুকারি হতে হতে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে যায়। জননের ব্যাপারেও উল্টাপাল্টা দু একটা কথা বললে চন্দ্রুরও প্রচণ্ড রাগ উঠে যায়। তখন সেও ধরে হারিসকে অনেক মারধর করে। এইভাবে তাদের মধ্যে ঝগড়াটা হয়। এরপর যখন সে বাড়ি গিয়েছিল তখন রেগে মেগে তার আরেক বন্ধুর উপর সে কাঁচের একটা বোতল মেরে দিয়েছিল। এরপর থেকেই তার চোখের সামনেই চন্দ্র এবং জননী একজন আরেকজনের হাত ধরে হাসি খুশিতে ঘোরাঘুরি করত, যেগুলো দেখে তার কিছুতেই সহ্য হতো না। তাই কোনো কারণ ছাড়াই হারিস তাদের ফলো করে করে ওই কাপড়ের দোকান অব্দি পৌঁছে গিয়েছিল ওই দিন তারা কাপড়ের দোকান থেকে বেরিয়ে বাসে করে কোথাও যেতে শুরু করে। হারিস তখনও তাদের পিছু করে যাচ্ছে। ঠিক ওই সময়ই তার ভাই সুরেশ তাকে কল করে বকতে শুরু করে যে, কই তুই ওদের দুজনের পিছনে লেগে আছিস? তোকে না মানা করলাম এইসব না করতে, জলদি বাসায় আয়। ভাইয়ের কথা মতোই হারিস তখন তাদের পিছু করা ছেড়ে দেয়। তাই এরপর চন্দ্র এবং জন্মের সাথে কি হয়েছিল না হয়েছিল এই ব্যাপারে হারিস কিছু জানে না। প্রেজেন্টে পৃথ্বীরাজকে বলে, স্যার এমনটাই হয়েছে, বিশ্বাস করুন আমি কিছু করিনি। পৃথ্বীরাজ বলে, ওদের পিছু করা ছাড়ার পর তুমি তখন বাসায় যাওনি, আমি খবর নিয়েছি, সত্যি বলো কোথায় গিয়েছিলে? হারিস বলে, স্যার তখন আমি আমার বন্ধুর বাসায় চলে গেছিলাম, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। পৃথ্বীরাজ তার টিমকে বলে এইটাই করে, দেখে কথা সত্যি। এখন পৃথ্বীরাজের মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এই কেসে চন্দ্র এবং জননীর লাশ খুঁজে পাওয়া গেলেও তাদের মোবাইল ফোনগুলো এখনও খুঁজে পাওয়া যায়নি। এইগুলোর ব্যাপারে জানতে গিয়ে তারা জানতে পারে চন্দ্র মোবাইলটা এক জায়গায় অ্যাক্টিভ হয়েছে। সাথে সাথে তারা ওই লোকেশনের দিকে বেরিয়ে পড়ে। এখানে এসে তারা একটা ডাবলার কাছে চন্দ্র মোবাইল ফোনটা খুঁজে পায়। ব্যাস সাথে সাথে তাকে ধরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা করে যে এই মোবাইল ফোন তুমি কোথায় পেয়েছ? এ বলে, স্যার দুজন লোক আমার কাছে এসে মোবাইলটা বিক্রি করেছে, তারা এই গ্রামের ছোটোখাটো চোর, প্রায় সময়ই এরা আমার কাছে এসে চোরের মালামাল বিক্রি করে। এইখানে পৃথিবীরাজরা জানতে পারে এই চোর দুজন ওরাই যাদের ওই দিন সে ঘটনাস্থল থেকে একটু দূরে ওখানে ঝগড়া করতে দেখেছিল। পৃথ্বীরাজ তার কনস্টেবলকে বলে, দেখেছ, তুমি তো ওই দিন বললে যে মার্ডার করা এদের অকাত না, কিন্তু এখন দেখলে তো তারাই চন্দ্র মোবাইলটা এর কাছে বিক্রি করেছে। যদি এরাই চন্দ্রদের না মেরে থাকে তাহলে মোবাইল ফোনটা তাদের কাছে কীভাবে গেল? যাও গিয়ে তাদের ধরে নিয়ে আসো। কথা মতো টিম গিয়ে তাদের দুজনকে গ্রাম থেকে তুলে নিয়ে আসে। এনে আচ্ছা মতো খাতিরদারি করা হয়। যার এক পর্যায়ে গিয়ে তারা বলতে শুরু করে, স্যার এই মোবাইল ফোনটা আমরা ওইখানে নিচে পড়ে থাকতে পেয়েছি, এর চেয়ে বেশি কিছু আর আমরা জানি না। তো পৃথ্বীরাজ তার আরও কিছু ইনভেস্টিগেশন করে যায়। যার মাঝে একদিন সে ইন্সপেক্টর আশুকে কল করে বলতে শুরু করে, স্যার কেসটা 80% সলভ হয়ে গেছে, কিন্তু বাকি 20%-এর জন্য আমার আপনার সাহায্য চাই। এই জায়গায় এসে আমার সাথে একটু দেখা করুন। কথা মতো পরবর্তী সিনে ইন্সপেক্টর আশুকও এসে পৃথ্বীরাজের সাথে দেখা করে, যেখানে পৃথ্বীরাজও এতক্ষণ পর্যন্ত তদন্ত করে যা যা কিছু পেয়েছে সব কিছু আশুককে বলতে শুরু করে। আর এইখানে পৃথ্বীরাজ সবাইকে দিয়ে দেয় বড়সড় এক ঝটকা। আশুককে বলতে শুরু করে যে, বলুন স্যার আপনি তাদের দুজনকে কেন মেরেছেন? এই কথা শুনে আশুক তো একদমই শক। বলতে শুরু করে, কি বলছো কি এসব? আমি তো নিজে তাদের বিয়ে করিয়েছি, তাদের সব দায়িত্ব নিয়েছি, তাহলে আমি কেন তাদের মারব? তো এখানে পৃথ্বীরাজ বলতে শুরু করে, ক্রাইম স্পট থেকে একটু দূরেই আমি একটা গাড়ির টায়ারের চিহ্ন দেখতে পেয়েছি। ওই গাড়ির টায়ারের চিহ্নর ব্যাপারে তদন্ত করতে গিয়ে আমি জানতে পারি এই টায়ারের চিহ্নটা যে গাড়ির ছিল ওই গাড়িগুলো শুধুমাত্র কিছু সেক্টরের জন্য বানানো হয়, যার মধ্যে একটা পুলিশের সেক্টরও, অর্থাৎ এটা পুলিশের গাড়ির টায়ারের চিহ্ন। সাথে সাথে আমার সন্দেহ যায় প্রথমে সুরেশের উপর, কিন্তু পরে গিয়ে দেখি না, সুরেশ পুলিশের জিপ নিয়ে ওই লোকেশনে যায়নি, বরঞ্চ সে তো ঘটনার সময় তার বাসাতে ছিল। কিন্তু ঘটনার সময় আপনার লোকেশন এইখানে আশেপাশে ছিল, এটা আপনার গাড়ির টায়ারের চিহ্ন ছিল। সন্দেহ দূর করার জন্য আমি আপনার বাসায়ও যাই, তখন আপনার জুতুর নিচে লেগে থাকা মাটি ঘটনাস্থলে যে মাটিগুলো ছিল সেম একই রকমেরই, যা থেকে আমার সন্দেহ একদমই দূর হয়ে যায়। দেখুন স্যার, আপনার বিরুদ্ধে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আছে যে আপনি এদের দুজনে কিছু একটা করেছেন, তাই ভালো ভালো যদি সত্যিটা বলেন তাহলে ভালোই হয়। তো এইখানে এসেই ইন্সপেক্টর আশুকও কবুল করে নেয় যে হ্যাঁ আমি তাদের দুজনে মার্ডার করেছি। এইবার সে এর পিছনের রহস্য কি সেটা বলতে শুরু করে। সিনেমা আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আসলে আমরা যেমনটা জানি ইন্সপেক্টর আশুকেরও ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছিল। প্রথম দুজন অনেক হাসি খুশিতে তাদের দিন পার তো করছিল, কিন্তু পরে গিয়ে কাজের প্রেশার, এই প্রেশার সেই প্রেশারে আশুক তার ওয়াইফকে তেমন একটা সময়ও দিতে পারতো না। প্রত্যেক দিনই তার বাসায় ফিরতে অনেক লেট হয়ে যেত, যার কারণে সংসারের মধ্যে শুরু হয়ে যায় একটা অশান্তি। আশুককে তার বউ তো কথা শোনাচ্ছিল যে আজ বিয়ে হয়েছে 5 বছর হয়ে যাচ্ছে,
এখনো একটা বাচ্চা দিতে পারলে না। আমার তো সন্দেহ তোমার অন্য কোথাও চক্কর চলছে, তাই জন্য তো বাসায় ফিরতে এত লেট হয়। কোনো এমন না তো একেবারে বাসায় ফিরতে চাও না? এইভাবে দুজনের মধ্যে প্রত্যেক দিন কথা কাটাকাটি চলতো আর কি। আর এই কথা কাটাকাটি একদিন গিয়ে এমনভাবে বেড়ে যায়, রেগেমেগে আশুক তার ওয়াইফকে জোরে ধাক্কা দিয়ে বসলে সে এক জায়গায় বাড়ি খেয়ে সোজা নিচে পড়ে যায়। অনেকক্ষণ ধরে সে এইভাবে নিচে পড়ে আছে। এক পর্যায়ে আশুক তার ভুল বুঝতে পেরে গিয়ে বলতে শুরু করে যে দুঃখিত, আমি রাগের মাথায় তোমাকে ধাক্কা দিয়ে বসেছি। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি আর লেট করব না, তাড়াতাড়ি বাসায় ফিরব, এবার উঠো। এইভাবে আশুক তার ওয়াইফকে অনেকক্ষণ ডাকে তো ঠিক, কিন্তু তার ওয়াইফ কোনো রেসপন্স করছিল না। যা দেখে আশুক তো একদমই ভয় পেয়ে যায়। ভালো মতো চেক করে দেখে তার ওয়াইফ তো কবে মারা গেছে। আশুকের মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মাথায় জোরে সুরে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। এখন আশুক ছিল একজন ইমানদার পুলিশ অফিসার। প্রথমে সে সিদ্ধান্ত নিয়েছিল এই দোষ সে কবুল করে নিবে, কিন্তু পরে গিয়ে আবার তার মাথায় আসে না না, এমনটা করলে লোকজন তাকে নিয়ে কি ভাববে। সবাই বলা বলি করবে এই লোক বাইরে থেকে কতটা সাদাসিধে ছিল, সবার সামনে কত ভালো সাজার নাটক করত, কিন্তু এখন নিজেই নিজের ওয়াইফকে মেরে ফেলেছে। ব্যাস, এটা ভেবে আশুক আরেকটা প্ল্যান বানায়। তার ওয়াইফের লাশটা আপাতত সে কোথাও লুকিয়ে ফেলবে, এরপর তার একটা মিসিং কমপ্লেন করে তাকে নিজেই সে খোঁজার নাটক করে যাবে। প্ল্যান মতোই আশুক তার ওয়াইফের লাশটাকে একটা বস্তায় ভরে সেটাকে রেডি করে। অন্যদিকে আমরা দেখতে পাই বাসে করে চন্দ্র এবং জননীর বাসার দিকে যাচ্ছিল, কারণ তার বাবা তাদের কল করে যেতে বলেছে। একটু দূর সামনে যেতেই তাদের স্টপ চলে আসলে বাস তাদের এখানে নামিয়ে দিলে তারা দুজনও হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল। একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য দুজন জঙ্গলে একটা রুট ধরে, যে জঙ্গলে মূলত এদিকে ইন্সপেক্টর আশুক তার ওয়াইফের লাশটা গুম করছিল। এত রাতে এখানে কিসের আওয়াজ শুনতে পেয়ে দুজন এদিক সেদিক তাকাতেই তারা এখানে ইন্সপেক্টর আশুকের জিপটা দেখতে পায়। যার একটু দূরে দেখা যায় ইন্সপেক্টর আশুক একটা গর্ত খুঁড়ছে, তার পাশে পড়েছিল বস্তায় ভরা একটা লাশ। তবে রাতে অন্ধকার হওয়ায় আশুকের চেহারা ভালো মতো দেখা যাচ্ছিল না। এদিকের জন্য নিয়ে সব কিছু তার মোবাইলে ভিডিও করে রাখছে, যাতে পরবর্তীতে এসব দেখিয়ে এখানে ঘটনা কি হয়েছে ওটা যেন সবার সামনে নিয়ে আসা যায়। কিন্তু তখনই আশুক তাদের এখানে দেখে নেয়। আশুক এসে তাদের না চিনতে পেরে তাদের উপর হামলা করতে শুরু করে। তারপর যখন দেখে এটা জননী এবং চন্দ্রু ছিল, তখন আশুক তাড়াতাড়ি তার চেহারা থেকে মাস্ক খুলে তাদের বোঝাতে শুরু করে যে দেখো, আমার হাতে অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি তো তোমাদের দুজনে বিয়ে করিয়েছি, এখন তোমরা আমাকে সাহায্য করো প্লিজ। আশুক মনে করে সে যেহেতু এদের সাহায্য করেছে তো এরাও তার পরিস্থিতি বুঝতে পেরে তাকে সাহায্য করবে। কিন্তু না, জননী এবং চন্দ্র আশুককে বলে দেয় যে চুপচাপ পুলিশ স্টেশন গিয়ে স্যারেন্ডার করে দাও। আশুক তাদের অনেক করে বোঝায় যে দেখো এমনটা করো না, ভিডিওটা ডিলিট করে দাও, কিন্তু জননী ভিডিও ডিলিট করতে কিছুতেই রাজি না। এক পর্যায়ে মোবাইল নেওয়ার চেষ্টাতে তাদের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়, যে হাতাহাতিতে মোবাইলটা ছুটে দূরে কোথায় গিয়ে যেন পড়ে যায়। আশুক আর না পেরে দুজনকে ধরে মারতে শুরু করে, মেরে ধরে তাদের দুজনকে অনেক আহত করে ফেলে। দুজন ওখানে নিচে পড়ে থাকে। এদিকে আশুক গিয়ে মোবাইলটা খুঁজছিল যেটাতে জননী তার ভিডিও করেছিল। অনেক খোঁজাখুঁজির পরও আশুক মোবাইলটা কোথাও খুঁজে পায় না। আবার ওই মুহূর্তে ওই চোর দুজন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তারাও যাওয়ার সময় এই সব কিছুই দেখে নেয়। আশুক এসে তাদের ভয় দেখাতে শুরু করে যে তোমরা যদি এখন আমার কথা মতো না করো তাহলে দেখে নিও এইসবের চক্করে তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। বলে এই লাশগুলো তোমরা দুজন ঠিকানা লাগাও, যদি আমার কথা মতো করো তাহলে তোমাদের উপর যতগুলো কেস আছে সবগুলো তুলে নিব। শুনে চোর দুজনও আশুককে বলে ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, আপনি যান এখন। আশুকও সেইখান থেকে চলে যায়। প্রেজেন্টে আশুক পৃথ্বীরাজকে বলে আমি এসব কিছু জেনে বুঝে করিনি, ভুলবশত আমার হাতে আমার ওয়াইফের মৃত্যু হয়েছিল, আর জননী এবং চন্দ্রকে তো আমি জাস্ট আহত করেছিলাম, তারা ওইখানে বেহুশ হয়ে পড়েছিল। আমার মনে হয় তাদের দুজনকে ও চোর দুজনই মেরেছে হবে। পরবর্তী সিনের জননীর পোস্টমর্টম রিপোর্ট হাতে আসলে পৃথ্বীরাজ এই রিপোর্ট দেখে একদমই শক, কারণ রিপোর্টে লেখা ছিল জননীর সাথে খারাপ করে তাকে মারা হয়েছে। ব্যাস, এটা দেখার সাথে সাথেই পৃথ্বীরাজ ও চোর দুজনকে গিয়ে আবারও তাদের হাজতে আচ্ছা মতো মারধর করে জিজ্ঞাসা করতে শুরু করে। তবে এরাও শুরুতে যেটা বলেছিল ওটাই বলে যায় যে আমরা কিছু জানি না। এরপর পৃথ্বীরাজ আশুককেও জিজ্ঞাসা করে যে আপনি কি জননীর সাথে কিছু খারাপ করেছিলেন কি? আশুক বলে না না, এটা জীবনও না, আমি ওরকমের লোক না। এইখানে পৃথ্বীরাজের মাথায় কিছু ঢুকছে না। যদি এরা তিনজন কিছু না করে থাকে তাহলে জননীর সাথে খারাপ করে তাকে মারলো কে? এর সাথে জননীর মোবাইল ফোনটাও এখনো পাওয়া যায়নি, যেটা পাওয়া গেলে এতক্ষণে কোনো না কোনো কিছু একটা জানা যেত। পৃথ্বীরাজ তার টিমকে লাগিয়ে দেয় যে পুরো জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেলো, জননীর মোবাইলটা কোথায় সেটা খুঁজে বের করো।
সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। এই মার্ডার কেস এখন কোর্টে গিয়ে পৌঁছেছে। সব কিছু দেখে জাজ বলে, এটা যে একটা মার্ডার সেটা তো প্রমাণ হলো, কিন্তু জননীর সাথে কে খারাপ করেছে আর মার্ডারটা আসলে কেই বা করেছে ওটার সঠিক তথ্য এখনও তো পাওয়া যায়নি। কেসের লিডিং অফিসারকে তাকে ডেকে পাঠাও। সাথে সাথে পৃথিবীরাজ দাঁড়িয়ে জাজকে বলে, ম্যাডাম, এই তো এক্ষুনি আমার হাতে একটা প্রমাণ এসেছে। বলে সে তার মোবাইল থেকে তাদের কিছু একটা দেখাতে শুরু করে। মোবাইলে সে ভিডিওটা জাজ ম্যাডামকেও দেখায়। এটা মূলত ওই দিনের সেই ভিডিওটাই ছিল যখন আশুক জননীর কাছ থেকে তার মোবাইলটা নেওয়ার চেষ্টা করছিল। তখন তাদের হাতাহাতিতে আসলে জননীর মোবাইলটা হাত থেকে ছুটে গিয়ে দূরে একটা গাছের ঢালের সাথে লেগে গেছিল। উপরে এমনভাবে মোবাইলটা আটকে তখন মোবাইলের ক্যামেরাটাও অন ছিল আর সব কিছু ভিডিও হতেই থাকে। যেই রেকর্ডিংয়ে মূলত আসল কালপ্রিট কে সেটা ধরা পড়ে, অর্থাৎ আশুকদের সেখান থেকে চলে যাওয়ার পর আসলে কি হয়েছিল। আশুক ও চোরগুলোকে ধমকিয়ে টমকিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর সে চোর দুজনেদের পাশে বসে কি করেছিল সেগুলো আমরা দেখতে পাই। আসলে আশুক তাদের দুজনকে শুধু বলেছিল তার বউয়ের লাশটাকে গুম করার জন্য। বাকি আশুক জানত জননী এবং চন্দ্র শুধু বেহুশ হয়েছে, হুঁশ আসলেই তারা উঠে সেখান থেকে নিজে নিজে চলে যাবে। তো এই চোর দুজন একজন একজনকে বলে, আমরা পুলিশের ওপর বিশ্বাস করতে পারবো না, দেখবি সে নিজে অপরাধ করে পরে গিয়ে আমাদের ফাঁসিয়ে দিবে। চল এদের থেকে জিনিসপত্র সব কিছু লুটে আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, এটাই ভালো হয়। এমনটা বলেই তারা চন্দ্র মোবাইল ফোন, মানি ব্যাগ, সাথে জননীর কিছু গহনাঘাটি এগুলো চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। আর তাদের চলে যাওয়ার একটু পর চন্দ্র হুঁশে আসে। কোনোরকম করে উঠে গিয়ে সে জননীকেও জাগায়। কিন্তু এইখানে চলে আসে আরেক খতরনাক একটা টুইস্ট। দুজন যখন কোনোরকম করে উঠে এখান থেকে চলে যেতে লাগছিল তখনই তাদের পিছু করতে করতে সেখানে এসে হাজির হয় হারিস। ওই অবস্থাতেই চন্দ্রকে মেরে সে তার অবস্থা আরও খারাপ করে দেয়। চন্দ্র আর দাঁড়াতেও পারছিল না। তাকে মেরে ধরে জননীর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রুর সামনেই তার সাথে খারাপ করতে শুরু করে। চন্দ্র সব কিছু দেখার পরও কিছু করতে পারছিল না। আর এইভাবে মূলত হারিস এদের দুজনকে জানে শেষ করে দিয়ে সেখান থেকে চলে যায়। সে মনে তো করেছিল কেউই হয়তো জানতে পারবে না, কিন্তু ওইদিকে জননীর মোবাইলে যে সব কিছু ভিডিও হচ্ছে। ঘটনা হয়েছিল এইটাই। তো যা যা এখানে বলে প্রমাণে তো বলছে ওই সময় হারিসের লোকেশন তার বন্ধুর বাসাতেই ছিল। তাহলে সে জঙ্গলে গেল কখন আর এসব করলোই বা কখন? এটার উত্তরে পৃথিবীরাজ বলে, ম্যাডাম, যখন হারিস জননী এবং চন্দ্রুর ফলো করছিল তখন তাকে তার ভাই সুরেশ কল করে চলে যেতে বলে, কিন্তু সে আসলে তার ভাইয়ের কথাই শুনেনি। উল্টো তার বন্ধুকে কল করে এক জায়গায় নিয়ে এসে তার মোবাইলটা তাকে ধরিয়ে দেয় যাতে ওটা সে বাসায় নিয়ে যায় আর তার লোকেশন কেউ জানতে না পারে। এরপর হারিস লাগাতার তাদের পিছু করে যায় যখন দেখে তারা বাস থেকে নেমে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। তারপরে ওইসব ঘটনাগুলো হয়। আশুক এবং ওই দুই চোর ওইখান থেকে তো পালিয়ে গেছিল। তারপরে হারিস সেইখানে আসে আর তাদের এমন অবস্থায় পেয়ে সে তাদের ফয়দা উঠিয়ে নেয়, এমনকি প্রতিশোধ নেওয়ার জন্য তাদের জানেও শেষ করে দেয়। এইভাবে পৃথিবীরাজ পুরো বিষয়টার খোলাসা করে, যার আসল কালপিটি ছিল হচ্ছে হারিস। আসলে পৃথিবীরাজ এখানে হারিসকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল, কিন্তু দেখে ততক্ষণে হারিস সেখান থেকে পালিয়ে গেছে। তবে পৃথিবীরাজ বলে, চিন্তা নেই, আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসবো। এরপর এখান থেকে বের হলে ইন্সপেক্টর আশুক এসে পৃথিবীরাজকে ধন্যবাদ জানাতে শুরু করে যে ভাগ্যিস তুমি আসল কালপিটকে খুঁজে বের করে নিয়েছ, না হয় এদের মার্ডারের সাথে সাথে জননীর বলৎকারের দোষটাও আমার উপরে চাপত। যাই হোক, এরপর পৃথিবীরাজ হারিসের খুঁজে লেগে পড়ে, এমনকি তারা তার লোকেশন পেয়েও যায়। ওইখানে গিয়ে সে তার টিমকে বাইরে দাঁড়াতে বলে সে একাই ভিতরে যায়। যার একটু পরেই ভিতর থেকে গুলি চলার শব্দ আসে আর পৃথিবীরাজও তার পিস্তল ঠিক করতে করতে বের হয়। আমরাও বুঝতে পারি পৃথিবীরাজ আসলে হারিসের মতো এমন লোককে বাঁচিয়ে রাখাটা সেফ মনে করেনি। তো এইসব হওয়ার পর গিয়ে পৃথিবীরাজকে তার এক কনস্টেবল জিজ্ঞাসা করে, স্যার সবই তো বুঝলাম, কিন্তু জননীর মোবাইল ফোনটা আপনি কীভাবে পেলেন, সাথে ভিডিওটাও? পৃথিবীরাজ বলে, ওই দিন আমরা ঘটনাস্থল থেকে একটু দূরে একটা মানসিকভাবে পাগল লোককে দেখেছিলাম না, যে কিনা রাস্তার আশপাশ থেকে ময়লা কুড়াতো। ভালো মতো নোটিস করার পর ওই দিন আমি দেখতে পাই সে আসলে পাথর দিয়ে একটা মোবাইল ফোন ভাঙছিল। তখনই আমার সন্দেহ হয়। আমি গিয়ে কোনোরকম করে মোবাইল ফোনটা তো কালেক্ট করে নিই, যেটা পুরোপুরি ভেঙে গেছিল। তবে ভাগ্যক্রমে ভিতরের মেমোরি কার্ডটার কিছু হয়নি, যেটার ভিতরেই সব এভিডেন্সগুলো পেয়ে যায়। এখন পাগলটা হয়তো মোবাইল ফোনটা এখানে খুঁজে পেয়েছিল আর কি, আর পাগল মোবাইলের কী বা বুঝবে, তাই সেটা ভাঙতে শুরু করেছিল। আর এভাবেই পুরো রহস্যের জট খুলে দেখতে দেখতে মুভিটাও এখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।